ঘুমের তৃতীয় দিন আমাকে লটকায়া কারেন্টের শট দিয়া পিটায় আর বলে, এই গুনবী, তুমি কেন বলছো ইসলাম একমাত্র সঠিক ধর্ম? তোকে বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি বললাম, যদি এই জন্য আনেন তাহলে করস ফায়ার সালাম। সিটিডিসির 1 নম্বর টিমের প্রধান ইমরান, সে বলতো গুনবীরে এমন ভাবে মারবি যেন আমি এসে দেখি তাকে হাসপাতালে নিতে হবে, এই অবস্থা তাকে রাখবি। আমি বললাম, আমার অপরাধ কি? তোর অপরাধ তুই জানোস না? তোর বাপে কি করে? আমি তো, আমার আব্বা কৃষক। ও, তুই কৃষকের বাচ্চা, তুই কৃষকের বাচ্চা এত জোরে জোরে কথা বললি কে? এ কথা আমার বিরাইতেছে। 10 দিন ঘুম রেখে 11তম দিন রাতের বেলা আমাকে মিরপুর 1 নম্বর কাঁধে একটা এই ব্যাগ ঝুলিয়ে দেওয়া হয়। এই ব্যাগের ভিতরে বিভিন্ন লিফলেট, হ্যান্ডবেল, বই, যা আমি কোনোদিন দেখি নাই। এমনকি এমন ব্যাগ আমি কোনোদিন ব্যবহার করি নাই, এই ব্যাগ আমাকে ঝুলাইয়া দেওয়া হয়েছে। সেখানে নিয়ে আসার পর আমাকে বলে, খবরদার কোনো কথা বলতে পারবেন না, সাংবাদিকেরা আসবে, চুপ থাকবেন। আপনাকে ক্রস ফায়ার দেওয়ার কথা ছিল, বেঁচে গেছে। 3 বারে 9 দিন রিমান্ড দিয়ে 7 দিন আলাতল পিটেছে প্রতিদিন। এমন কোনোদিন যায় নাই আমারে পিটায় নাই। অন্তত পক্ষে আমি চাই না আমার কোনো দুশ্মনও এই কারাগারে যান। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আমরা অনেক দেরিতে হলেও কারাবন্দীদের অধিকার নিয়ে কথা বলার সুযোগ পেয়েছি। এজন্য আমি অন্তত আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ব্যাপকভাবেই যদি বলি, সকল কারাবন্দীদের ব্যাপারে কোনো বৈষম্য ছাড়া, কোনো ধরনের তারতম্য ছাড়া, সাধারণ বলেন, বিশেষ বলেন, যে কোনো শ্রেণীর লোককে আমি ব্যক্তিগতভাবে, কেউই কারাগারে যাক, বিশেষ করে এই মানবরচিত জীবন বিধানের তার মধ্যে নিকৃষ্ট সেই ব্রিটিশদের দেওয়া পদ্ধতিতে অন্তত পক্ষে আমি চাই না আমার কোনো দুশ্মনও এই কারাগারে যাক। এখানে নির্যাতন, জুলুম, নিপীড়ন, বৈষম্য এবং অধিকার থেকে বঞ্চিত করা ছাড়া আর কিছু নাই। খুব সুন্দর করে লেখা থাকে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। এর সে মিথ্যা, এর সে ধোঁকা আর হতে পারে না। এমন মিথ্যা কথা। সেখানে ইয়াবা সরবরাহ করে, সেখানে গাজার সরবরাহ করে, স্বয়ং জেলার সুপার, সুবেদার, কারারক্ষীরা, প্রশাসনের লোকেরা সেখানে নিরাপদে রাখবে। যারা ছিল সেখানে, আমি ছিলাম 32 মাস। আমাকে মিথ্যা মামলা দিয়ে, আমি সাধারণ একজন আলেম, সাধারণ একজন মুসলমান, সাধারণ একজন বক্তা, আমাকে ধরে নিয়ে গেছে জঙ্গি নাটক করে। আমি আমার উস্তাদের বাড়িতে ছিলাম, একবার বলতেছিলেন রেফারেন্স বলেন, আমাকে নিয়ে গেছে, রেফারেন্স নেন। আমি নিজে আমার উস্তাদের বাড়ি থেকে আমাকে 6/7/2021 তুলে নিয়ে আসছে। বলছে সাদা পোশাকধারীরা, বলছে আপনার সাথে আমাদের প্রশাসনের লোকেরা একটু কথা বলবে, এরপরে আপনাকে ছেড়ে দিবে। আপনি যদি কোনো কথা না বলেন, আমাদের সাথে চলে যান, তাহলে আমরা আপনার উস্তাদের, আপনি যে বাড়িতে বেড়াইতে আসছেন, এই বাড়ির কারোর সাথে আমরা কোনো খারাপ আচরণ করবো না। আর যদি আপনি কোনো ধরনের এখানে উচ্চ বাক্য করেন, তাহলে আমরা কিন্তু আপনার এই যে আত্মীয় স্বজন যারা আছে, আমার উস্তাদ, উস্তাদের মেয়ে, উস্তাদের স্ত্রী, উস্তাদের ছেলে, এদের সবাইকে ধরে নিয়ে আসবে। আমি মনে করলাম, আমার জন্য আমার উস্তাদ কেন বিপদে পড়বে? ঠিক আছে, চলো আমি যাই। গাড়িতে উঠানোর পরেই আমাকে চোখ বেঁধে ফেললো, হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল, আর বললো যে গুনবী সাহেব, আপনি গুম হয়ে গেছেন। এরপরে গুম 10 দিন র্যাব 1-এ আমাকে গুম রাখা হয়েছে 10 দিন। এটা পরে বুঝতে পারছি র্যাব 1, আগে বুঝতে পারিনি। চোখ তো বাধা দিল, ছিল 24 ঘন্টা। নামাজ পর্যন্ত পড়তে, নামাজের সময় পর্যন্ত হাত করা খুলে দেয় নাই, হ্যান্ডকাপ খুলে দেয় নাই নামাজের সময়। যদি বলতাম নামাজ পড়বো, হাত খুলে দেন, বলে না, এভাবে পড়তে হবে, কোন হাত খুলে দেওয়া হবে না। এমন ভাবে জুলুম করা হয়েছে। 10 দিন গুম রেখে 11তম দিন রাতের বেলা আমাকে মিরপুর 1 নম্বর ওই যে বোটানিক্যাল গার্ডেনের পিছনে নিয়ে, সেখানে এই বেড়িবাদ যে আছে, সেখানে তামান্না ওয়াল ফ্যামিলি পার্ক এর অপোজিটে এই চায়না ফ্যাক্টরি নামে একটা জায়গা আছে, ওটার পরিত্যক্ত গেইটে আমাকে পোশাকধারী র্যাবের হাতে তুলে দেওয়া হয়। পোশাকধারী র্যাব 4 তারা আমাকে সেখান থেকে নিয়ে আসে। তখন আমার কাঁধে একটা এই ব্যাগ ঝুলিয়ে দেওয়া হয়। এই ব্যাগের ভিতরে বিভিন্ন লিফলেট, হ্যান্ডবেল, বই, যা আমি কোনোদিন দেখি নাই। এমনকি এমন ব্যাগ আমি কোনোদিন ব্যবহার করি নাই, এই ব্যাগ আমাকে ঝুলাইয়া দেওয়া হয়েছে। সেখানে নিয়ে আসার পর আমাকে বলে, খবরদার কোনো কথা বলতে পারবেন না, সাংবাদিকেরা আসবে, চুপ থাকবেন। আপনাকে ক্রস ফায়ার দেওয়ার কথা ছিল, বেঁচে গেছেন। এজন্য কোনো কথা বলতে পারবেন না। বাপ মায়ের দোয়ায় বেঁচে গেছেন। এখন কোন রকম চলে যান, একটা হালকা মামলা দেওয়া হবে, কয়দিন পরে এমনি বের হয়ে যাবেন। এই কথা বলে সাংবাদিকদেরকে সামনে কোনো কথা বলার কোনো সুযোগ নেই। সাংবাদিকরাও কোনো প্রশ্ন করে না, তাদেরকে যেটা বলা হয়েছে এটা, তাদেরকে বিরিয়ানি দেওয়া হবে, একটা পানি দেওয়া হবে, আর একটা জুসের বোতল দেওয়া হবে, অথবা একটা মজুর বোতল দেওয়া হবে। খুব সুন্দর। আমাকে নিয়ে গেছে র্যাব, ওই যে র্যাবের যে হেডকোয়ার্টার, সেখানে নিয়ে গিয়ে 13 তলার উপরে আমাকে 2টা মাস্ক পরাইছে।
2টা মাস পড়াইয়া পরের দিন ঘুম থেকে যেদিন প্রকাশ করছে তার পরের দিন নিয়ে এসে আমাকে বলছে খবরদার কোনো কথা বলতে পারবেন না। 2 জন 2 দিক দিয়ে আমাকে এমন ভাবে ধরে রাখছে, কথা বলতে গেলেই আমাকে এমনি করে চাপ দেয়, ওরা কথা বলতে দিবে না। সাংবাদিকদেরকে বলছে কোনো প্রশ্ন করতে না, এখন করোনা ভাইরাস চলতেছে, উপর থেকে অর্ডার, কোনো কথা বলা যাবে না। দেখেন আমার ওই ইয়াতে 2টা মাস লাগাই দেওয়া হয়েছে। অধিকার, এটা হলো মানব অধিকার, এটা হলো মানবতা, এটা হলো প্রত্যেকে তার বাক স্বাধীনতা নিয়ে চলতে পারবে। এটাতে বলা হয় পশ্চিমাদের এই সমস্ত বাক স্বাধীনতা, এই সমস্ত মানবাধিকার, পৃথিবীর মধ্যে এর চেয়ে বড় ধোঁকা আর হতে পারে না। মিথ্যুক প্রতারক, আর এরা এখন আসে এই দেশে মানবাধিকার কমিশনের অফিস করার জন্য। মানবাধিকার এরা চিনে? এই ব্রিটিশ ল, এর মধ্যে কোনো মানবাধিকার আছে? নিরপরাধ মানুষ বছরকে বছর জেলে থাকবে, এরপরে 30 বছর পরে রায় হবে বেকসুর খালাস পাইছেন। বেকসুর খালাস পাইছে 30 বছর পরে, ওর জীবন যৌবন পরিবার দেশ খ্যাস অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্য সব খালাস, এরপরে সে এখন বেকসুর খালাস পাইছে। এটার নাম হলো এই বর্তমান যে ল চলতেছে আমাদের দেশে, আইন চলতেছে, এই ব্রিটিশ আইন। খুব আমরা বলি, আপনারাও বলেন দেশ স্বাধীন, আমরা স্বাধীন জাতি। কিসের স্বাধীন জাতি? বিচারের বেলায় কি আমরা স্বাধীন? যদি আমরা স্বাধীন হইতাম তাহলে স্বাধীন মানুষকে গুম করা হয় কিভাবে? কোন অধিকারে গুম করবে? কে গুম করবে? আমি যদি অপরাধী হই, আমি একজন সাধারণ আলেম, সাধারণ বক্তা, আমার বড় কোনো পরিচয় নাই, আমি সারা দেশব্যাপী ওয়াজ করি আলহামদুলিল্লাহ, সারা দেশব্যাপী দাওয়াতের কাজ করি আলহামদুলিল্লাহ। তো আমি কি গোপন লোক ছিলাম? আমাকে গুম করা হইলো কেন? আমি জিজ্ঞেস করছি গুম করছেন কেন? গুম করে প্রথম মাস শুরু করছে একদিন আমাকে, গুমের তৃতীয় দিন আমাকে লটকায়া কারেন্টের শর্ট দিয়া পিটায় আর বলে, এই গুনবী তুমি কেন বলছো ইসলাম একমাত্র সঠিক ধর্ম? তো আমি বললাম এটাই তো আল্লাহর বিধান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আর আমি তো আল্লাহর গোলাম। আল্লাহ যেটা বলবে, আল্লাহ যে আকীদা আমাকে শিক্ষা দিয়েছে, আমি সেই বিশ্বাসী হব। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, এটা মুসলমানদের আকীদা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত। একই সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো দর্শনকে, অন্য কোনো ইজমকে, অন্য কোনো মতবাদকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান, এটা আমার রবের ঘোষণা, আমি এর বাইরে যেতে পারি না। সে আমাকে বলে কি জানেন, এই বেটা তুই জানোস না দেশ চলে গণতন্ত্র দিয়ে, আর গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান, তোকে বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি বললাম যদি এই জন্য আনেন তাহলে করস পায়ার সালাম, কারণ সকল ধর্ম সঠিক বলে নাস্তিক হয়ে বাঁচার চেয়ে একমাত্র সঠিক ধর্ম ইসলাম বলে শহীদ হয়ে যাওয়া 1000 গুণে উত্তম। এ হলো আমাদের দেশের আইন, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, ধর্ম যার উৎসব সবার। তো আমার বেলায় কই গেল? আমার বেলায় তো আমি আমার আদর্শ প্রকাশ করছি, তাই না? এটা আমার আদর্শ, এটা কোরআনের আদর্শ। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। যদি যত বড় আলেম হোক, যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় সাধারণ হোক আর অসাধারণ হোক, ক্ষমতাশীল হোক আর ক্ষমতাহীন হোক, যারাই বলবে সকল ধর্ম সঠিক, তারা হবে নাস্তিক। এটাই ইসলামের বিধান, এটাই মুসলমানদের আকীদা, এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। যাই হোক, আমাকে বলতেছে তুমি মডেল লাইসেন্সের বিরুদ্ধে ওয়াজ করছো কেন? তো আমি বললাম মডেল লাইসেন্স মুসলমানের দেশে, 90% মুসলমানের দেশে মডেল লাইসেন্স দেওয়া হবে কেন? বলতেছে এই বেটা ডমেরা দেখো না, এরা বাথরুম পরিষ্কার করতে হলে মদ খাইতে হয়। ডমদের জন্য নাকি গুলশানে, বনানীতে, বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন পর্যটন এলাকায় নাকি ডমদের জন্য মডেল লাইসেন্স দিছে। আমাকে বলছে, আমাকে, এই তুমি কেন বলছো নারীরা পর্দা করতে হবে? আমি বলছি সেই জন্য আল্লাহ বলছে, ওই জন্য আল্লাহ বলছে নারীদেরকে পর্দা করার জন্য, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা তাদের শরীরের উপরে পর্দা ফেলে দিবে, কাপড় ফেলে দিবে, ওড়না ফেলে দিবে, এই জন্য আমি বলছি। বলে না, নারীরা যদি পর্দা করে তাহলে এই দেশের অর্ধেক জনগণ, দেশ উন্নত হবে কিভাবে? বলেন এগুলো আমার অপরাধ? আমি একজন নাগরিক, এই দেশের স্বাধীন নাগরিক, বৈধ নাগরিক হওয়ার পরে আমরা তো আর এখানে উড়ে এসে জুড়ে বসি নাই, বিন্দেশ থেকে আসি নাই। তাহলে আমার কেন আদর্শ আমি বয়ান করতে পারবো না? আপনারা না সাংবাদিকরা বলেন মত প্রকাশের স্বাধীনতা, কোথায় মত প্রকাশের স্বাধীনতা? আমার আদর্শ, আমার আকীদা, আমার বিশ্বাস, আমার ধর্ম অনুযায়ী আমি কথা বলতে গেলে আমি কেন জঙ্গি হয়ে যাই? টাকনুর উপরে কাপড় পরা, এটা তো আমার রসুলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। হ্যাঁ, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরবে, পায়জামা পরবে, লুঙ্গি পরবে, সে জাহান্নামে যাবে।
তাহলে এটা তো হারাম, টাকনুর নিচে কাপড় পরা পুরুষের জন্য হারাম, পুরুষ টাকনুর উপরে কাপড় পরবে, এটা ফরজ পুরুষের জন্য। তাহলে সেখানে যে বলা হলো যে এই টাকনুর নিচে কাপড় উপরে কাপড় পরা এটা জঙ্গির আলামত। বাবরি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কখনো চুল কাটেন নাই, হজ ছাড়া উমরা ছাড়া। আজকে সেই বাবরিকে বলে দেওয়া হয়েছে যারা বাবরি রাখে এরা হইল জঙ্গি। যারা পাগড়ি পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের সুন্নত পাগড়ি পরা, পাগড়ি পরলে এরা হলো জঙ্গি। যারা গার্লফ্রেন্ড রাখে না, গার্লফ্রেন্ড নাই, এই ছেলে তোমার বয়স 17-27 বছর, তোমার বয়স 22 বছর, তুমি এখন এই বয়সে বিয়ে করলে কেন? এই বয়সে তুমি 2-4টা গার্লফ্রেন্ড রাখবা, এই তুমি যে গার্লফ্রেন্ড রাখলা না এই জন্য তুমি জঙ্গি। জানেন আপনারা, এটা আমাদের সামনে বলা হয়েছে, আমাদের সামনে সিটিডিসি, কাউন্টার টেরোরিজম, র্যাব, এদের প্রত্যেকের কাজ ছিল এগুলো। কাদের ইন্ধনে করছে? রয়ের ইন্ধনে করছে। খবর নেন আপনারা, এই দেশকে জঙ্গি নাটক দিয়ে সাজছে। এখন আপনারা বলতেছেন রেফারেন্স দেন, জঙ্গি নাটকের রেফারেন্স লাগবো কেন? এই দেশে যে জঙ্গি নাটক হয়েছে, এখনো হইতেছে। এই যে কিছুদিন আগে যে মামলা হলো মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা জাকারিয়া মাসুদ, মাওলানা আসিফ আদনানের নামে, এটা কি নাটক না? এরা তো সবাই প্রকাশ্যে দাওয়াতি কাজ করে। এমনকি রেজাউল করিম আবরার তো একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে আছে, তাকেও বলা হইতেছে কি সে জঙ্গি। তার মানে কি? মানে যারাই ইহুদি খ্রিস্টানদের, মুরতাদদের, ওই যারা কায়েমি স্বার্থবাজ তাদের বিরুদ্ধে কথা বলবে তারাই জঙ্গি হয়ে যাবে। কারণ এই একটা সহজ জিনিস, কাউকে জঙ্গি বললে এই দেশে তাকে সবচেয়ে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করা এটা সবচেয়ে সহজ। তাকে মানুষের কাছে ঘৃণিত করা সবচেয়ে সহজ, এই জন্য জঙ্গি বলে দেয়। জঙ্গি বললেই হবে। নিয়ে গেছে ভিতরে, এরপরে সেখান থেকে র্যাব নিয়ে দিছে আমাকে শাহ আলী থানার মধ্যে। তারা নিয়ে যখন নিছে তখন সিটিটিসি নিয়ে আসছে। সিটিটিসি আমাকে 3বারে 9 দিন রিমান্ড দিয়ে 7 দিন আলাতল পিটেছে প্রতিদিন। এমন কোনোদিন যায় নাই আমারে পিটায় নাই। সিটিডিসির এই 1 নম্বর টিমের প্রধান ইমরান, সে বলতো গুনবীরে এমন ভাবে মারবি যেন আমি এসে দেখি তাকে হাসপাতালে নিতে হবে, এই অবস্থার আগে রাখবি। সে নিজে আমারে পিটেছে। সিটিডিসির প্রধান আসাদুজ্জামান, সে নিজে আমাকে 2 দিন আমার 2 হাতে 4টা করে 8টা বাড়ি দিছে। আমি বললাম আমার অপরাধ কি? তোর অপরাধ তুই জানোস না? তোর বাপে কি করে? আমি আমার আব্বা কৃষক। ও তুই কৃষকের বাচ্চা, তুই কৃষকের বাচ্চা এত জোরে জোরে কথা বললি কে? এ কথা আমার বিরাইতেছে। কোনো অপরাধ নাই, দেখাইতে পারবে না কারণ না। এটা শুধু আমি না, যতজনকে যে শেখুল হাদিস আল্লামা জসিমউদ্দিন রহমানী 11 বছর 16 দিন উনি যে জেলে ছিল। এই 11 বছর 16 দিন কেন ছিল জেলে? কি অপরাধ ছিল ওনার? দেখেন আপনারা, এখানে আপনাদের এখানে উপস্থিত আছে এই যে আমাদের মুফতি সাহেব, মুফতি ফখরুল ইসলাম সাহেব, কয়বার জেলখানায় গেছে। দেখেন তো এই লোকটাকে কি দর্শক মনে হয়, না এনসিসি ব্যাংক লোপাট করছে, না হলমার্কের সাথে জড়িত, কোনটার সাথে জড়িত? এদেরকে যে জেলে নিয়ে দেওয়া হয়েছে কি উদ্দেশ্যে? এরপরে ভিতরে গোস্ত দেওয়ার কথা, মাছ দেওয়ার কথা, 32 গ্রাম করে দেয়। কত গ্রাম জানেন? 15 গ্রাম 16 গ্রাম। নেন খবর নেন। আপনারা যেদিন যাবেন ওই দিন আপনাদেরকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হবে, যে আপনাদেরকে সবার সাথে দেখতে হবে না, আর আপনারাও সবার সাথে দেখা করবেন না। আপনাদের মধ্যে কেউ ভালো থাকতে পারে, কিন্তু অধিকাংশের ব্যাপারে আমরা শুনেছি ওখানে গেলে নাকি অফিস থেকে বান্ডিল দিয়ে দিলে আর ভিতরে যায় না, রিপোর্ট দিয়ে দেয়, না জেলখানা সবকিছু ঠিক আছে। এরকম কাজ ভিতরে চলতেছে। বন্দীদেরকে আমাদেরকে হাঁটতে দেওয়া হয় না, অথচ হাঁটার জন্য জায়গা রাখা হয়েছে। সূর্যের আলো, বাতাস আমাদেরকে উন্মুক্ত বাতাসে যাইতে দেওয়া হয় না। বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে। জঙ্গি মামলা যারা, তাদেরকে বিশুদ্ধ পানি আনতে দেওয়া হয় না। আমরা যখন বলি সুপার আসে সপ্তাহে 1 দিন, জেলার আসে সপ্তাহে 1 দিন, ডেপুটি আসে, বিভিন্ন দলের ওদের লোকেরা আসে, আমরা যখন কথা বলি তখন সুপার বলে আপনারা যদি 12-14টা খুন করেও আসতেন, কয়েক ডজন দর্শন করেও আসতেন, তবুও আপনাদের সাথে দাঁড়ায় কথা বলা যেত। কিন্তু আপনারা নিয়ে আসছেন জঙ্গি মামলা, আপনাদের সাথে কথা বলার কোনো সুযোগ নাই। তো আমরা এই সকল বৈষম্যের অনতিবিলম্বে এই সকল বৈষম্য দূর হোক, পুরা দেশ, পুরা জাতি, পুরা উম্মাহ জুলুম থেকে নিষ্কৃতি পাক, আমরা এটা চাই। এই জন্য আমি আজকে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে আপনাদের সামনে অনুরোধ করব, আমাদের যে 8 দফা, আপনারা এই 8 দফাকে পরিপূর্ণ বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাকে সহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।